নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 5 ভিডিওতে আছি। অ্যাটমিক স্ট্রাকচার শুরু করেছিলাম সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ইত্যাদি সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। এরপরে হচ্ছে পার্ট 5 ভিডিও। পার্ট 5-এ আমরা শিখব প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্ক তার কোয়ান্টাম থিওরিতে কি বলেছেন সেইটা আমরা একটু জানব। তো তিনি এখানে একটা সূত্র দিয়েছিলেন। তো যে সূত্রটা দিয়েছিলেন সেই সূত্রটা বলার আগে বেশ কয়েকটা কথা বলে নিচ্ছি। সেটা কি, তিনি বলেছেন যে কোনো একটা বস্তু দ্বারা শক্তি শোষণ, বাইরে থেকে যদি শক্তি গ্রহণ করে, শক্তির শোষণ বা সেই বস্তু থেকে শক্তির বিকিরণ, এই যে প্রসেসটা সবসময় কন্টিনিউয়াসলি ঘটে না, মানে যে পরপর ঘটেই যাচ্ছে এরকম ব্যাপার না, কন্টিনিউয়াসলি ঘটে না। এটা একটা নির্দিষ্ট সংখ্যায় ঘটে, একটা নির্দিষ্ট এককে ঘটে। সেই যে বস্তু যে শক্তিটা ছেড়ে দিচ্ছে বা যে শক্তিটা নিচ্ছে, সেই যে একটা ছোট্ট পরিমাণে নিচ্ছে বা ছোট্ট একটা পরিমাণে ছেড়ে দিচ্ছে, সেই ছোট্ট পরিমাণটাকে বলা হচ্ছে কোয়ান্টাম। সেই ছোট্ট পরিমাণ বা এককটাকে কি বলা হচ্ছে? কোয়ান্টাম। এবং আলোর ক্ষেত্রে এই যে কোয়ান্টাম কথাটাকে বলা হচ্ছে ফোটন। আলো যদি এরকম করে যে আলো যদি শক্তি হিসেবে ধরা হয়, তাহলে সেইটার ক্ষেত্রে এই কোয়ান্টাম কথাটা যুক্ত হবে ফোটন হিসাবে, ঠিক আছে, আলোর ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে কোয়ান্টাম হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে কোয়ান্টামটা কি? কোয়ান্টাম হলো একটা একক পরিমাণ শক্তি, যেটা কোনো বস্তু ছেড়ে দেয় বা যেটা কোনো বস্তু অপরের থেকে নিয়ে নেয়। এবং এই যে প্রতিটি কোয়ান্টামে যে শক্তিটা অন্তর্নিহিত থাকে, প্রতিটা একটা কোয়ান্টামে যে শক্তিটা থাকে, সেই শক্তিটাকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকছে সেই শক্তিটা বলছে সমানুপাতিক নিউ। মানে ওই যে বস্তুটা আছে তার যে শক্তি এবং শক্তি থেকে যে কম্পাঙ্কটার মান বেরোচ্ছে, সেই কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক। তাহলে ইটা হচ্ছে শক্তি আর নিউটা হলো কম্পাঙ্ক। তাহলে ই সমানুপাতিক নিউ। সমানুপাতিক সাইন তুলতে গেলে একটা ধ্রুবক আসে, সেটাকে ধ্রুবক আনা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এইচ একটা ধ্রুবক আনা হচ্ছে, প্লাঙ্ক ধ্রুবক বলা হয় ওটাকে, = h নিউ। তাহলে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বের যে সূত্র বা সমীকরণ, সেটা হলো h নিউ। তাহলে এই যে h নিউ আসলো, সেখানে ইটা হচ্ছে শক্তি, সেটা শোষিত শক্তি হতে পারে বা বস্তু দ্বারা বিকিরিত শক্তি হতে পারে। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে ই সমান h নিউ। এবার আমরা জানি যে নিউ কম্পাঙ্ক, এটা = আমরা জানি c বাই ল্যামডা, যেখানে সিটা কি? সিটা হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। c = শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। আর ল্যামডাটা তোমরা সকলেই জানো নিশ্চয়ই, ল্যামডাটা হচ্ছে যে আলোটা আসছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে নিউ = c বাই ল্যামডা। এটাকে যদি আমি সমীকরণের মধ্যে বসিয়ে দিই, তাহলে আসলো c বাই ল্যামডা। তাহলে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেখান থেকে সমীকরণ হলো h নিউ, এবং h নিউ থেকে আসে c বাই ল্যামডা। এই সমীকরণটা আমাদের অনেক জায়গায় কাজে লাগে। অনেক রকম সমীকরণে অনেক রকম নতুন সমীকরণ আনতে গেলে এই সমীকরণটা সাহায্য নিতে হয়, বা অঙ্কের সময় এই সমীকরণটা আমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আসলো h নিউ, এবং h নিউ থেকে আসলো c বাই ল্যামডা। এবার এখান থেকে আর একটা সংজ্ঞা আসে, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে একটি ফোটন, এই একটি কোয়ান্টাম,
একটি কোয়ান্টামের যে শক্তি সেটাকে বলা হচ্ছে একটি ফোটন আলোর ক্ষেত্রে, এবং ওখান থেকে আসছে যদি আমরা 1 মোল ফোটনের শক্তিটা আনতে চাই, 1 মোল ফোটনের শক্তি, সেটাকে কি বলবো? তাহলে 1 মোল পরিমাণ যে ফোটন, 1 মোল ফোটন, সেই ফোটনের যে শক্তিটা আসবে সেটাকে বলা হচ্ছে 1 আইনস্টাইন। 1 আইনস্টাইন। তাহলে এই সংজ্ঞাটা মনে রাখবে যে 1 আইনস্টাইন বলতে কি বুঝবে? তাহলে 1 আইনস্টাইন একক মানে হচ্ছে 1 মোল ফোটনের শক্তি, আর একটি ফোটনের শক্তি থাকলে 1 কোয়ান্টাম, আর সেটাকে যদি আমি 1 মোল দিয়ে গুণ করে নিই একটি ফোটনের শক্তিকে, তখন সেটা আসবে 1 আইনস্টাইন। এইবার যদি আমি মনে করি যে ফোটনের সংখ্যা যদি মনে করি যে 1 মোল ফোটনের সংখ্যা যেটা, সেটা আমরা জানি যে 1 মোল ফোটনের সংখ্যা কতটা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা NA দিয়ে লিখি, অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটা মুখস্থ করে রাখবে। 1 মোল যে কোনো ফোটনের সংখ্যা বা 1 মোল অণুর সংখ্যা, 1 মোল পরমাণুর সংখ্যা, যাই বলো না কেন, সেটা হবে সবসময় 6.022 বা 3 বলতে পারো, 6.023ও লেখে অনেক জায়গায়, ইন্টু 10⁻23। এই যে ভ্যালুটা, এত বড় একটা ভ্যালু, সেটা হচ্ছে 1 মোল ফোটন। 1 মোল ফোটনের সংখ্যা হচ্ছে এইটা, এবং এই যে এতটা যে ফোটন আছে এর শক্তিটাকে বলা হচ্ছে 1 আইনস্টাইন। তাহলে আমি যদি শক্তির সমীকরণ দিয়ে আইনস্টাইনটাকে বুঝাই, তাহলে 1 আইনস্টাইন শক্তি, সেটা আসছে আমাদের NaHν বা N0H লেখা হয়, ওটা এক এক বইতে এক এক রকম লেখা থাকে। NaHν বা N0H, দুটোই একই। তাই Na বা N0টা এখানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো একটি ফোটনের শক্তি কত? ইকুয়াল টু Hν। অ্যাভোগাড্রোর সংখ্যক ফোটনের শক্তি কত? দেখো Na দিয়ে গুণ হয়ে গিয়েছে, ইকুয়াল টু Hν জায়গায় হয়ে গেছে ইকুয়াল টু NaHν। 1 আইনস্টাইনকে একটা ধরে নেওয়া হচ্ছে, একটা এনার্জি ধরে নেওয়া হচ্ছে, 1 মোল ফোটনের যে এনার্জি সেটা ধরে নেওয়া হচ্ছে NaHν। আর যদি আমরা সংখ্যাটা না জানি, ধরো অ্যাভোগাড্রোর সংখ্যাটা মানে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে বলছি, এবং যদি অন্য যে কোনো সংখ্যার জন্য হয়, একটি ছাড়া, একটির জন্য জানি Hν ইকুয়াল টু Hν, অ্যাভোগাড্রোর সংখ্যার জন্য জানি ইকুয়াল টু NaHν। এবার অ্যাভোগাড্রোর সংখ্যা ছাড়া বা একটি ছাড়া অন্য যে কোনো সংখ্যার জন্য সমীকরণটা কেমন হবে? সেই সময় সমীকরণটা হবে যে ইকুয়াল টু NaHν, ইকুয়াল টু NaHν। এখানে nটা কিন্তু ফোটনের সংখ্যা, এখানে nটা হচ্ছে ফোটনের সংখ্যা, কিন্তু দেখো এখানে আমরা একটি ফোটনের সংখ্যা বলেও লিখিনি বা 1 মোল ফোটনের সংখ্যা বলেও কিন্তু লিখিনি। এখানে যে কোনো সংখ্যা হতে পারে, যেটা অঙ্কের সময় দেখা গেলো এরকম আসে যে আমরা একটা সংখ্যা বলে দিল এই এতটা ফোটনের শক্তি কত, তখন আমরা এই সমীকরণের সাহায্যে বার করব। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা এই জিনিসগুলো জানলাম, ফোটনের শক্তি জানলাম, আইনস্টাইন জানলাম, আইনস্টাইন শক্তি জানলাম, 1 আইনস্টাইন শক্তি সমান কতটা জানলাম, ইকুয়াল টু Hν সমীকরণটা জানলাম, ইকুয়াল টু hc/λ সমীকরণটা জানলাম, ইকুয়াল টু NaHν সংখ্যাটা জানলাম। তাহলে এই জিনিসগুলো জানলাম। এবার দেখি এর থেকে কিছু আমরা অঙ্ক করার চেষ্টা করি। এখান থেকে কিন্তু অঙ্ক আসে, এখান থেকে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি যে দেখো এই সমীকরণটার অ্যাপ্লিকেশন কোথায়, কোথায় এই সমীকরণ থেকে অঙ্কটা পড়বে। তাহলে দেখো এখান থেকে আমরা একটু অঙ্ক করব। আচ্ছা দেখো, তাহলে প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা পড়লাম সেখান থেকে দেখো একটা অঙ্ক আমরা করব। এই অঙ্কটা করলে তোমরা ওই থিওরিটা খুব ভালোভাবে বুঝতে পারবে আরও, এবং এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে 11 পরীক্ষায়। অঙ্কটা কী বলছে দেখো, একটা তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে 5000 অ্যাংস্ট্রম, একটা তরঙ্গদৈর্ঘ্য বলে দিয়েছে। সেই তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি একটি পড়ছে ধাতব পৃষ্ঠে, সেই আলোটা ধাতব পৃষ্ঠে পড়ছে, আপতিত হচ্ছে, হলে সেই ধাতব পৃষ্ঠ 10⁻⁷ জুল শক্তি অর্জন করছে। তাহলে অর্জন করছে মানে শক্তি নিচ্ছে, সেই আলো থেকে শক্তি নিয়েছে, শোষিত শক্তি। তাহলে এটা ঠিক আছে, শোষিত শক্তি। এখান থেকে বলছে ধাতুর পৃষ্ঠতলে ফোটনের সংখ্যা, আপতিত ফোটন মানে বলছে যে ধাতুটা শক্তিটা সংগ্রহ করেছে, সেই সংগ্রহটা যেটা করেছে সেটা কতটা ফোটনের সাহায্যে, ফোটন কতটা আপতিত হয়েছিল, মানে এরকম ধরনের। মনে করো এটা একটা ধাতব পৃষ্ঠ, আলো এখান থেকে আপতিত হয়েছে, আলো আপতিত হওয়ার জন্য এই ধাতব পৃষ্ঠটা কিছু পরিমাণ শক্তি শোষণ করেছে, অর্জন করেছে শক্তি। তো এই অর্জন করেছে, এর জন্য
কতগুলি ফোটন এখানে আপতিত হয়েছে সেই সংখ্যাটা আমাদের বার করতে হবে। তাহলে যেটা বার করতে হবে সেটাই আমাদের কাছে আননোন, সেটাকে আমরা ধরে নেব আননোনটা। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি আপতিত ফোটনের সংখ্যা সমান আমরা ধরে নিচ্ছি n, কারণ কতটা ফোটন পড়েছে সেটা আমরা জানি না, সেটা বার করব, সেটাকে n ধরে নিয়েছি। এবার প্লাঙ্কের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা কী ছিল, যে এনার্জি শক্তি ইকুয়াল টু NH নিউ, এইটা ছিল সমীকরণটা NH নিউ। কিন্তু আমার এই অঙ্কে কী কী বলে দিয়েছে, আমার তো বোঝা যাচ্ছে এখান থেকে n বার করতে হবে, কিন্তু অঙ্কে আমার কী কী বলে দিয়েছে একটু লক্ষ্য করি। 5000 অ্যাংস্ট্রম বলে দিয়েছে তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য বলেছে মানে কি বলেছে, ল্যামডা বলে দিয়েছে আমার, ল্যামডা। তাহলে কী কী বলেছে আমরা সেগুলো লিখে নিই। এখানে ল্যামডা বলে দিয়েছে, ল্যামডা সমান 5000 অ্যাংস্ট্রম। এবার অ্যাংস্ট্রম এককে এখানে কিন্তু কাজ করলে হবে না, এখানে আমরা এককটা চেঞ্জ করব, সেটাকে সেন্টিমিটার বা মিটারে নিয়ে যাব। কিন্তু কোনটাতে নিয়ে যাব, সিজিএসে নিয়ে যাব মানে সেন্টিমিটারে নিয়ে যাব, না এসআইতে নিয়ে যাব মিটার এককে নিয়ে যাব, সেটা আবার লক্ষ্য করতে হবে। এবার সেটা নির্ভর করবে যে অন্য যে মানগুলো আছে সেই মানগুলো কোন এককে বলে দিয়েছে সেটার উপরে। দেখো এখানে একটা শক্তি বলে দিয়েছে 10⁻⁷ জুল এনার্জি বলে দিয়েছে, তো সেটাকে কিন্তু জুল এককে বলেছে। জুল এককটা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে এসআই একক, শক্তির এসআই একক হচ্ছে জুল। তাহলে আমরা এসআইতেই করবো অঙ্কটা, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ইউনিট কনভার্সন একটা করলেই হয়ে যাবে, ওটার করার প্রয়োজন নেই। তাহলে এটা 5000 অ্যাংস্ট্রম, এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই 10⁻⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এটা খুব ভালো করে মুখস্থ করে নাও, 1 অ্যাংস্ট্রম এইটা ইকুয়াল টু 10⁻10 মিটার, আর সেন্টিমিটারে নিয়ে গেলে 10⁻8 সেন্টিমিটার। এটা মুখস্থ করে রাখবে, এটা কিন্তু সবসময় আমাদের কাজে লাগবে ইউনিট কনভার্সনের ক্ষেত্রে। 1 অ্যাংস্ট্রম থেকে কী করে আমরা 1 মিটার এই মানে মিটার বা সেন্টিমিটারে যাব, তাহলে এটা আমরা মিটারে ট্রান্সফার করে নিচ্ছি। আর এনার্জিটা বলে দিয়েছি ইটা বলে দিয়েছে 10⁻⁻7 জুল, এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে বার করতে হবে আমাদের n। তো দেখো সূত্রে তো নিউ আসছে, কিন্তু বলে দিয়েছে ল্যামডা এইসব বলে দিয়েছে, তাহলে আমাদের নিউটাকে কিন্তু ট্রান্সফার করতে হবে ল্যামডাতে। আমি সূত্র যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম নিউ ইকুয়াল টু কী হয়, c/ল্যামডা। তাহলে ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, বা ইকুয়াল টু কী লিখতে পারি, NH c/ল্যামডা, এটা লিখতে পারি। এখান থেকে আমরা n বার করব, তাহলে nটাকে আমরা একদিকে নিয়ে আসি, n ইকুয়াল টু তাহলে কী হচ্ছে, n ইকুয়াল টু এইদিকে থাকছে HC আর ল্যামডা, n ইকুয়াল টু ল্যামডা/HC। এবার মানগুলো বসিয়ে দেবো, বা n ইকুয়াল টু ল্যামডা, এর মানটা বসাচ্ছি 10⁻⁻7 জুল, বসিয়ে দিলাম। ল্যামডা বসিয়ে দিচ্ছি কোনটা, এইটা বসাবো 5000 গুণ 10⁻10, এটা বসিয়ে দিলাম, বাই এইচ আর সি। এইচের মানটা প্লাঙ্কের যে ধ্রুবক সেটাও মুখস্থ রাখতে হবে সিজিএসে এবং এসআইতে, দুটো এককেই কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে যেহেতু আমরা এসআইতে বসাচ্ছি তাহলে এইচের মান কী আসবে, এটা আমরা আগের ভিডিওতে বলেছি, সেগুলো দেখে রাখবে। এখন আমি বলেছিলাম এই মানটা মুখস্থ করতে, মানটা মুখস্থ করে নেবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে, 34 জুল সেকেন্ড। আর সিজিএসে করলে এটা 27 হয়, ঠিক আছে, 10⁻27 আর্ক সেকেন্ড হয়। তো এখানে আমরা জুল সেকেন্ডে করছি, এইচ বসে গেল। আর সিটা হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এটা নিশ্চয়ই সবাই জানো, 3 ইন্টু 10⁸ 3 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড।
এইবার দেখো এই যে বড় মানগুলো এসছে, এই মানগুলো কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এগুলো কিন্তু খুব সহজ ক্যালকুলেশন না, এগুলো ক্যালকুলেটার, সাইন্টিফিক ক্যালকুলেটার আছে, সেই সাইন্টিফিক ক্যালকুলেটারে কিন্তু এই মানগুলো ক্যালকুলেশন করতে হয়। এগুলো কিন্তু যে কোনো ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনটা করতে পারবে না। তো দেখো এই ক্যালকুলেশনটা করার জন্য সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার। তো আমাদের মানে মিশনের ক্লাস যখন শুরু হবে সেই সময় আমি এই ক্যালকুলেটরের অ্যাপ্লিকেশনটা বুঝিয়ে দেবো, যে জাস্ট এই গুণগুলো কীভাবে কী করতে হয়। খুব সহজ ব্যাপার, সেগুলো দেখিয়ে নিলে তোমরা সহজে বুঝতে পারবে। এটা সামনাসামনি দেখিয়ে দেবো, কিন্তু এখন আমরা জাস্ট এর উত্তরটা বলে দিচ্ছি, কারণ এটা গুণ করলে একটা উত্তর আসবে, সেই উত্তরটা বলে দিচ্ছি। কিন্তু এই যে ক্যালকুলেশনটা খুব সামান্য একটা জিনিস, ক্যালকুলেশন এইটা ক্যালকুলেটারে হবে, এবং তোমাদের ওই ক্যালকুলেটর নিয়ে কিন্তু পরীক্ষার হলেও বসতে যাবে, ঠিক আছে? তো এর উত্তরটা কত আসছে এটা আমি বলে দিচ্ছি। এখন এর উত্তরটা আসছে 2.51 into 10 to the power 11 into 10 to the power 11। এই উত্তরটা আসছে। তাহলে এন যে আপতিত ফোটনের যে সংখ্যা, সেই সংখ্যাটা আসছে এইটা, কিন্তু যে ফোটনের সংখ্যা 2.51 10 to the 11 এটা ক্যালকুলেশন করলে আসবে। এই ক্যালকুলেশনটা আমি হাতে কলমে শিখিয়ে দেবো, ঠিক আছে? সাইন্টিফিক ক্যালকুলেটর হাতে নিয়ে তোমাদের যখন সবাই কিনে নেবে সেই সময় আমরা এটা শিখিয়ে দেবো। তবে কারোর যদি কিনে নিজেও শেখার ইচ্ছা হয়, আমি এখানে মডেল নাম্বারটা বলে দিচ্ছি, যে সমস্ত যে কোনো ক্যালকুলেটর নিলে কিন্তু পরীক্ষার হলে বসতে যাবে না, যে কোনো ধরনের ক্যালকুলেটর কিনলে। আমি এখানে মডেল নাম্বারটা বলে দিচ্ছি, তোমরা এই ক্যালকুলেটরটা কিনে রাখতে পারো। নাম হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর। কোম্পানিটা হচ্ছে ক্যাসিও, এই কোম্পানির কিনবে ক্যাসিও। মডেল নাম্বার হচ্ছে FX 991, MS আছে, আর একটা 991 ES আছে। এইগুলোর মধ্যে কিনতে পারো। এই ক্যালকুলেটরগুলো কিন্তু ভালো। এই মডেল নাম্বারটা তোমরা ভালো করে লিখে নাও। এই মডেল নাম্বারের ক্যালকুলেটরটা কিনে নিজেও তোমরা করতে পারো, নিজেও শিখতে পারো। আর যদি না প্রবলেম হয় আমি পরে শিখিয়ে দেবো, কারণ এটা কিন্তু অনলাইনে শেখানো সম্ভব না, এটা সামনাসামনি ক্লাসেই শেখাতে হবে। তো এইটা তোমরা একটু লিখে নিও। যদি কিনে নিতে চাও কেউ এখনই কিনে নিতে পারো, ঠিক আছে? কিনে নিজেও শিখে নিতে পারো, ওখানে সমস্ত ফর্মুলা সব বলে দেওয়া আছে, কীভাবে শিখতে হবে সেটাও বলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে শিখে নিতে পারো। তাহলে একটাই হচ্ছে ফোটনের সংখ্যা বার করার নিয়ম। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব। পজ করে দাও। এবার আমরা সেকেন্ড অঙ্কতে আসছি। এখানে বলে দিয়েছে একটা, দেখো হার্জ কম্পাঙ্ক বলে দিয়েছে একটা সামথিং, মানটা কত 2.5 into 10 to the power 14, এত হার্জ, ঠিক আছে? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। এই হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, আচ্ছা এটা যেটা কম্পাঙ্ক বলেছে মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারছো নিশ্চয়ই, নিউ বলে দিয়েছে, যেটা যখন বলে দেবে মানটা লিখে নেবে, যে নিউ বলে দিয়েছে 2.5 into 10 to the power 14, এত হার্জ, নিউ বলে দিয়েছে। কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণের, মানে বিকিরিত হচ্ছে এখানে আলো, শোষিত হচ্ছে না, বিকিরিত হচ্ছে, বিকিরণের 1 মোল ফোটনের শক্তি গণনা করতে বলেছে। তাহলে 1 মোল, অর্থাৎ এখানে যে অ্যাভোগাড্রো সংখ্যা Na সেটা হচ্ছে 1 মোল। 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কত থাকে বলছিলাম, 6.022 10 to the power 23, এতটা ফোটন থাকে 1 মোলের মধ্যে। এই ফোটনের শক্তি গণনা করতে বলেছে, মানে ই জানতে চেয়েছে, ই ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সমীকরণ কি আমাদের 1 মোলের ক্ষেত্রে? 1 মোল ফোটনের শক্তি, 1 মোল ফোটনের শক্তি ই ইকুয়াল টু, সমীকরণটা কি নিশ্চয়ই মনে আছে সবার? সমীকরণটা হলো NaHν বা N0H∧, যাই বলো না কেন। তাহলে ই ইকুয়াল টু আসছে, অ্যাভোগাড্রোর সংখ্যাটা লিখে দিচ্ছি 6.022 into 10 to the power 23 into এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবকটা আমরা কোন একক এখানে বসাবো সেটা লক্ষ্য করতে হবে। প্লাঙ্কের ধ্রুবকটা এটা কিন্তু আমরা এসআই এককে বসাবো এখানে, ঠিক আছে?
এসআই এককে, কারণ নিউটা হার্জ এককে বসানো আছে এবং এখানে আমরা এনার্জিটাও এসআই এককে আনতে চাচ্ছি ওই জন্য। তো এই যে মানটা 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, আর নিউটা যা আছে বসিয়ে দিচ্ছি 2.5 ইন্টু 10⁻14 হার্জ। তাহলে ইর মানটা এখানেও কিন্তু ক্যালকুলেশন করলে একটা মান আসবে অত জুল। এবার যত জুল আসবে সেই জুলটা যদি খুব বড় একটা জুল আসে সেটাকে তোমরা 1000 দিয়ে ভাগও করতে পারো, 1000 দিয়ে ভাগ করলে কিলো জুল আসবে। দেখা যাচ্ছে আমি একটা উদাহরণের জন্য বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে 10, 11, 1.2 এত জুল এসছে উত্তরটা, এটা গুণ করে ধরো কথার কথা। এবার এই জুলটাকে দেখবে অনেক সময় অঙ্ক বইতে কিলো জুলে লেখা রয়েছে। কিলো জুল মানে কি, এইটাকে আবার 1000 দিয়ে ভাগ করা, এটাকে আবার 1000 দিয়ে ভাগ করে ওরা কিন্তু কিলো জুলে লিখেছে, ঠিক আছে। তাই এটাকে আবার 1000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা কিলো জুল, এটা মনে রাখবে। তো এখানে ডাইরেক্ট কিলো জুল এককে উত্তরটা দেওয়া আছে, কিলো জুলটা হচ্ছে 99.75 কিলো জুল পার মোল, কারণ 1 মোলের জন্য শক্তি বলেছে। এবার এখানে কিন্তু তোমরা এটা থেকে কনফিউজড হও না যে এইটা গুণ করলে ডাইরেক্ট এটা চলে আসবে, তা কিন্তু না, আমি সেটাই বলতে যাচ্ছি। এইটা গুণ করলে কিন্তু এটা আসবে না, এইটা গুণ করলে এর সঙ্গে 1000 গুণ করলে যেটা আসবে সেটা আসবে, সেটা জুল আসবে, সেই জুলটাকে 1000 দিয়ে ভাগ করে কিলো জুলে লেগেছে। এগুলো আমরা ডিটেলসে যখন সায়েন্টিফিক ক্যালকুলেটরের অ্যাপ্লিকেশন শিখবো তখন আরও ডিটেলসে বলবো, এটা কোনো জটিল ব্যাপার না। তাহলে শক্তির যে একক সেটা হচ্ছে জুল পার মোল হয়, তোমরা জুল পার মোলেও রেখে দিতে পারো, আর এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলো জুল পার মোল করা হয়েছে। তাহলে এটা 1 মোল ফোটনের শক্তি হচ্ছে 99.75 কিলো জুল পার মোল। তাহলে আজকে আমরা শিখলাম প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এবং প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে কী কী ধরনের গাণিতিক প্রশ্ন আসতে পারে সেটা আমরা এখানে শিখলাম, ঠিক আছে।